হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ফেয়ারলেস ম্যাথ 2.0। আজকের গড়ের সেকেন্ড পার্ট, যেখানে 16 থেকে 30টা পর্যন্ত অঙ্ক করানো হবে। যদি তোমরা এই পার্টের থেকে দেখতে শুরু করো তাহলে প্রথম পার্টটাও দেখো, কারণ একে অপরের সাথে রিলেটেড ম্যাথ। চলো দেখা যাক 16 অঙ্ক কি বলছে। এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় এত টাকা, এ ও সি এর গড় হয়েছে এত টাকা। তাহলে তাদের গড় আয় কত? তাদের গড় আয় মানে কি? মানে তিনজনকারই গড় আয় চাইছে। এ বি সি তিনজনকারই গড় আয় এখানে চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই কি করব, এ আর বি। এ বি এর গড় আয় বলেছে আমার কত? 3300 টাকা। তাহলে এদের আয় কত? তাহলে এদের আয় 3300 গণিত দুজন আছে তাই 2, তাহলে 6600 টাকা। তারপর কি বলেছে, বি আর সি, বি ও সি এর গড় আয় কত? 3000 টাকা। তাহলে 3000 গণিত 2 সমান হচ্ছে 6000। এরপর কি বলেছে, এ ও সি এর, তাহলে এ আর সি এদের আয় কত বলেছে? 2700 টাকা। 2700 গণিত 2 সমান হচ্ছে 5400 টাকা। এবার টোটাল কত হচ্ছে? 0 0 6 4 10 0, হাতে থেকে 1, 6 6 12, আর বলছে 17 রেখে 18। এরপর এখানে টোটাল কত আসছে? 18,000 টাকা আসছে। ভালো করে শোনো, এখানে 18,000 টাকা যে আসছে, এখানে কতজনকার আছে? টোটাল এখানে 6 জনকার আয় আছে। 6 জনকার। কেন 6 জনকার? কারণ এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে। তাই এখানে আমার কতজনের চেয়েছে? 3 জনের চেয়েছে, কিন্তু এখানে আমার টাকাটা কতজনের আছে? 6 জনের আছে। তাই এটা 3 জনের করে নেব। তাহলে কি করব, সিম্পলি দুবার করে আছে যেহেতু, তাই 2 দিয়ে ভাগ করে নেব। সমান কত? 9,000। এরপর কি আমাদের এদের 3 জনকার মোট আয় হচ্ছে 9,000 টাকা। গড় চাইলে কি বলেছে? মোট আয় বাই মোট সংখ্যা। তাহলে কজন আছে? 3 জনকার। তাহলে 3 দিয়ে 9,000কে কাটবো, 3 3 9। তাহলে এদের 3 জনকার গড় আয় কত? 3,000 টাকা। তাহলে তাদের গড় আয় কত টাকা? 3,000 টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু এরা সবাই দুবার করে আছে তাই 2 দিয়ে ভাগ করে দিলাম মোট টাকাটাকে। এরপর যে টাকাটা এলো সেটা হচ্ছে 3 জনকার আয়, 3 জনকার মোট আয়। তাহলে 3 দিয়ে ভাগ করেই গড় চলে এলো 3,000 টাকা। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 17 অঙ্কটা দেখো। বলছে এ বি সি এর গড় আয় এত টাকা, বি সি ডি এর গড় আয় এত টাকা, এ সি ডি এর গড় আয় এত টাকা এবং এ বি ডি এর গড় আয় হচ্ছে এত টাকা। এরপর এদের আগে টোটাল আয় বার করতে হবে। এ বি সি এর আয় 3200 গণিত 3 0 0 6 9 9600। এরপর বি সি ডি এর আয় কত? 3700 বলেছে। 3 7 0 0 গণিত 3, কারণ 3 জন করে আছে তাই 3 গুণ করছি। 0 0 1 3 3 9 2 11, 11,100। এরপর কার আছে? এসিডি, এসিডি এর আয় কত বলেছে? 4,000 গণিত 3 12,000। এরপর কে? এবিডি, এ বি ডি এর আয় কত বলেছে? 4200 গণিত 3 0 0 3 2 6 3 4 12। এরপর এদের টোটাল আয় কত টাকা হচ্ছে? 0 0 6 রেখে 7, 6 রেখে 7 না, এদের টোটাল আয় কত হচ্ছে আগে দেখ। এদের টোটাল আয় হচ্ছে 6 কে 7, 7 6 13 3, হাত থেকে 1 2 2 4 5 6 9 6 15 5 3 আর একে 4, 45,300 টাকা। এদের কতজনকার আয়? এদের মোট হচ্ছে, এখানে 12 জন লেখা আছে, 12 জনকার, কিন্তু সবাই কতবার করে আছে? কতবার রিপিট করা আছে? 3 বার করে। এ 3 বার, বি 3 বার, সিও 3 বার, ডিও 3 বার রিপিট করা আছে। তাই কি করবে? সিম্পলি 3 দিয়ে ভাগ করে দেবো। 45,300কে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 45 কত হবে? 3 15 45, 3 100 300। এটা হচ্ছে কার আয়? এটা হচ্ছে এ বি সি ডি এর আয়। এ বি সি আর ডি এর মোট আয় কত? 15,100 টাকা। এদের মোট আয় হচ্ছে 15,100 টাকা, কিন্তু আমার এখানে কাজ চেয়েছে শুধুমাত্র এ চেয়েছে। তাহলে আমি যদি এর বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, এই টোটালটা থেকে বিসিডি কে বাদ দিতে হবে। এই টোটালটা থেকে আমাকে কত কাকে বাদ দিতে হবে? বিসিডি কে বাদ দিতে হবে। এরপর এখানে বিসিডি এর মান কত ছিল? বিসিডি এর টাকা কত ছিল? 11,100 টাকা।
তাহলে এই 15,100 থেকে আমি কি করব, বিসিডি এর টাকাটা টোটাল বাদ দিয়ে দেবো, 11,100 টাকাকে বাদ দিয়ে দেবো, সমান হচ্ছে 4,000। তাহলে এ এর আয় কত, এ এর আয় হচ্ছে 4,000। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 3 দিয়ে এই কারণেই ভাগ করলাম কারণ প্রত্যেকটা 3 বার করে রিপিট করা আছে, সেহেতু 3 দিয়ে ভাগ করলাম। তাহলে হচ্ছে টোটাল টাকা হয়েছিল কত, 45,300 টাকা। 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 15,100 টাকা। এরপর এবিসিডি তিনজনের আয় কত, 15,100। সেখান থেকে আমাকে কি করতে হবে, এর আয় বার করতে হবে। তাহলে এর আয় বার করা যাবে কি করে, না এবিসিডি থেকে আমাকে বিসিডিকে যদি বাদ দিয়ে তাহলে আমার এ পড়ে থাকবে, যেহেতু এটা টোটাল টাকা। তাহলে এবিসিডি টোটাল টাকা হচ্ছে 15,100, সেখান থেকে বিসিডিকে যদি বাদ দিই তাহলে থাকবে এর টাকা। বিসিডির মান কত ছিল, 11,100 টাকা। তাহলে এর কত টাকা, 4,000 টাকা। দেখো পরের অঙ্ক, দেখো 18 অঙ্কটা কি বলছে, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15 এবং শেষ তিনটির গড় হচ্ছে 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত। তাহলে আমরা টোটাল কটা সংখ্যা আছে, চারটে দাঁড়িয়ে টেনে নেব। কি বলেছে, প্রথম তিনটির গড় 15, তাহলে এই প্রথম তিনটির গড় হচ্ছে 15, তাহলে তিনটের মান কত হচ্ছে 15 গণিত 3, 3 15 45। এরপর কি বলেছে, শেষ তিনটির গড় হচ্ছে 16, তাহলে 16 গণিত 3, 3 16 48। এরপর তাহলে প্রথম তিনটির গড় মান কত পেয়েছি আমি, 45। শেষ তিনটির মান কত হচ্ছে আমার 48। প্রথম তিনটির মান হচ্ছে 45 এবং শেষ তিনটির মান কত হচ্ছে 48। এরপর ভালো করে বুঝো, 45 আর 48 এটা দুভাবে করা যেতে পারে। যেহেতু আমাকে শেষ সংখ্যাটা 19 বলে দিয়েছে, তাহলে এই যে তিনটে যোগ হয়ে আছে, এই তিনটে যোগের মধ্যে 19 আছে, তাহলে আমি এই 4 × 48 থেকে আমি কি করব, 19কে বাদ দিয়ে দেবো। তাহলে এই 48 থেকে যদি আমি 19কে বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকবে, এখানে আমার থাকবে 48 থেকে যদি আমি 19কে বাদ দিই, কারণ 19 এই কারণেই বাদ দিচ্ছি কারণ এই 48-এর মধ্যে তো 19 ঢুকে আছে, কারণ বলেছে কি শেষ সংখ্যা 19, শেষ সংখ্যা আমার এখানে কি বলে দিয়েছে 19। তাহলে যদি 48 থেকে 19 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে, 29। এরপর তাহলে এই যে এই দুটো সংখ্যার মান কত হলো আমার, এই দুটো সংখ্যার মান কত পেয়ে গেলাম আমি, এই দুটোর মান হচ্ছে 29। কিন্তু আমার এই তিনটে নিয়ে টোটাল মান কত ছিল, 45 ছিল। তাহলে 45 থেকে যদি আমি 29 বাদ দিই তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 45 থেকে আমি 29কে বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে আমার 16। তাহলে প্রথম সংখ্যা কত, 16। এইভাবে একটা করা যেতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই দুটো ডিফারেন্স করে দেবো, এই প্রথম তিনটে আর শেষ তিনটের মধ্যে ডিফারেন্স করে দেবো। তাহলে 48-এর সাথে 45কে আমি ডিফারেন্স করে দেবো, কত হবে আমার 3। যেহেতু শেষ সংখ্যা আমার 19 ছিল, তাহলে প্রথম সংখ্যা বার করলে কি করতে হবে, ওই 19-এর সাথে আমি 3কে বাদ দিয়ে দেবো। তাহলে 19 থেকে 3 বাদ দিয়ে দিলে 16। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবেও করা যেতে পারে, আবার এইভাবেও করা যেতে পারে, তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করতে পারো। দেখো পরের অঙ্কটা দেখো, 17 অঙ্কটা দেখো কি বলছে, 16টি পেনের মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য হচ্ছে 16 টাকা। তাহলে প্রথম পেনের দাম 50 টাকা হলে শেষ পেনের দাম কত। তাহলে আমার টোটাল 6টা পেন ছিল, 6টা দাঁড়ি টানবো। কি বলেছে না, প্রথম 5টির মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে প্রথম 5টি গড় মূল্য 12 টাকা, তাহলে 12 গণিত 5, তাহলে কত হচ্ছে 60। শেষ 5টির গড় মূল্য কত বলেছে, 16 টাকা। শেষ 5টির গড় মূল্য আমার 16 টাকা, তাহলে 16 গণিত 5 সমান হচ্ছে 80 টাকা। এটা ঠিক আগের অঙ্কটার মতনই। এরপর কি বলেছে, প্রথম পেনটির মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে আমরা এটা বলে দিই যে 50। তাহলে যদি প্রথমটার মূল্য 50 টাকা হয়, তাহলে বাকি যে 4টে আছে তার মূল্য কত টাকা হবে, তার মূল্য হচ্ছে 10 টাকা হবে, কারণ 60 - 50 সমান হচ্ছে 10। এরপর তাহলে এই 4টে পেনের মূল্য আমি কত টাকা পেলাম, এই 4টে পেনের মূল্য আমি পেলাম হচ্ছে 10 টাকা। যদি আর টোটালটার এই 5টার মূল্য কত আছে, 80 টাকা। যদি আমি এইটাকে যদি রেখে দিই তাহলে আমার বাকি 4টাকে বাদ দিয়ে দিলে আমি এটার মান পেয়ে যাব। তাহলে বাকি 4টের মূল্য কত আছে, 10 টাকা। তাহলে তার থেকে যদি আমি এখানে টোটাল 5টা পেনের মূল্য হচ্ছে 80 টাকা, কিন্তু আমি কি জেনে গেছি যে 4টের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 80 থেকে 5টা থেকে যদি 4টে কমিয়ে দিই তাহলেই পড়ে থাকবে একটার মূল্য, অর্থাৎ 70 টাকা। এটা ঠিক ওইভাবেও করতে পারি, যেটা আগের মতো আমি সেকেন্ড টাইপটা দেখালাম। সেকেন্ড টাইপটা কীভাবে এটা করতে পারি না, এটা হচ্ছে আমার টোটাল কী ছিল, 15টার মূল্য প্রথম 5টার মূল্য 60 টাকা এবং শেষ 5টার মূল্য 80 টাকা। তাহলে সিম্পলি কী করবো, 80 থেকে 60কে মাইনাস করে দেবো, তাই কত 20 টাকা। যেহেতু প্রথমটা বলে দিয়ে শেষটা বার করতে, তাহলে যোগ করবো। আগে কি করেছিলাম, শেষটা বলে দিয়েছিল, প্রথমটা বলেনি, সেজন্য বিয়োগ করেছিলাম। তাহলে আমার 50 টাকা ছিলই প্রথমটার মূল্য, তার সাথে কী করবো, 50-এর সাথে আরও 20 যোগ করে দেবো, তাহলে 70 টাকা। দুভাবেই করা যেতে পারে, তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করতে পারো, বুঝেও করতে পারো, বা এরকম নিয়মে শর্টকাটেও করতে পারো। পরের অঙ্কটা দেখো, 20 অঙ্কটা ভালো করে বোঝো, কারণ
একটু না বুঝলে এটা তো করতে পারবে না। কি বলেছে, 3 বছর আগে একটি ক্লাবে 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। আচ্ছা, 3 বছর আগে একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকল সদস্যের গড় বয়স হয় 27 বছরই রয়ে যায় আর কি। নতুন সদস্যের বয়স কত? তাহলে ভালো করে শুনো, আগে আগে বয়স কত ছিল, আগে টোটাল তাদের বয়স কত ছিল, আগে ছিল হচ্ছে 27 গণিত কত ছিল, 5 জন সদস্য। তাহলে 5 সাথে 35-এর 5, হাতে থাকে 3, 5 10 সাথে 13, 135 বছর আগে। এরপর 3 বছর পরে এই বয়সটা কত হয়ে যাবে, কারণ 3 বছর পরে যেহেতু, তাহলে প্রত্যেকেরই 1 বছর 1 বছর করে বাড়বে। তাহলে 5 জন ছিল 3 বছর পর, তাহলে 5 জনের 3 বছরে কত বয়স বাড়বে, 15 বছর বাড়বে। তাহলে এর সাথে আমি আরও 15 অ্যাড করে দেবো, কারণ 15 এই কারণে অ্যাড করলাম কি না, তারা 5 জন সদস্য ছিল 3 বছর পর বলেছে, তাহলে সকলেরই 1 বছর 1 বছর করে বাড়বে। তাহলে 5 3 15 হলো, টোটাল কত হলো 0 5 150 বছর। তাহলে 3 বছর পর ওই 5 জন সদস্যের কত বয়স হয়েছিল, 150 জন। এরপর কি বলেছে, নতুন সদস্য যুক্ত হয়, বয়স 87 রয়ে গেল। তাহলে নতুন সদস্য যুক্ত হয়, আগে 5 জন ছিল, এখন কতজন হয়েছে, 6 জন। তাহলে 27 জন এর 27 বছরই রয়ে গেল। তাহলে 6 এদের টোটাল বয়স কত, 6 সাথে 42-এর 2, হাতে 4, 6 সাথে 42-এর 2, হাতে 4, 6 দিয়ে 12, 12 আর 4 16, তাহলে 162। নতুন সদস্য যুক্ত হয়, এদের টোটাল বয়স কত হলো, 162। তাহলে 150 ওই 5 জনের ছিল, এখন হয়ে গেছে 162। তাহলে 6 নম্বর সদস্যের বয়স কত না, 5 জন থেকে 6 জনের, 6 জন থেকে 5 জনের বিয়োগ করে দেবো, অর্থাৎ 12 বছর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যে 6 নম্বর যে সদস্য ছিল তার বয়স কত, 12 বছর। পরেরটা দেখো, 21 অঙ্কটা দেখো কি বলছে, 15 থেকে 27 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত। স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে সিম্পলি কিছু করবো না, একদম কোনো নিয়ম টিয়ম দেখবো না, কারণ হচ্ছে এবারে পরপর স্বাভাবিক সংখ্যা এবারে যোগ করলে যদি আমার অনেকটা হিউজ বড় সংখ্যা হবে, কিছু না, ডাইরেক্ট সিম্পলি কী করবে, 15 যুক্ত 27 করে দেবে বাই 2। তাহলে 7 5 12 2 হাতে থেকে 7 5 12 2 হাতে থেকে 1, 7 5 12 2 হাতে থেকে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 42 বাই 2। সম্ভবত কোথাও একটু প্রবলেম হচ্ছে, সরি অঙ্কটা একটু টুকতে ভুল হয়ে গেছিলো, এটা 15 থেকে 27 না, এটা 37 পর্যন্ত ছিল। তাহলে 15 থেকে 37, 7 5 12 2 থেকে 1, 3 রেখে 4 রেখে 5, 52। তাহলে 52 বাই 2 সমান হচ্ছে 26। তাহলে এদের 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, 26। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 22-এরটা দেখো, আগেরটা কি বলেছিল, স্বাভাবিক সংখ্যার গড় বলেছিল। এরপর এখানে কি বলেছে, এই অঙ্কটা কি বলেছে না, এদের জোড় সংখ্যা বলেছে। তাহলে আমাকে এখানে জোড় সংখ্যা দেখতে হবে, এখানে জোড় সংখ্যা কত আছে আমাকে সেটা দেখতে হবে। তাহলে একের পর আমি জোড় সংখ্যা কত পাবো, 2কে পাবো। আর 30 পর্যন্ত বলেছে, তাহলে 30 পর্যন্ত 30 সংখ্যাটা হচ্ছে কি না, 30টা একটা জোড় সংখ্যা। 30-এর অঙ্কটাও যেহেতু 30 পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে 30-এর সংখ্যাটাও কি না, 30 একটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা, তাই কি করবো, 30কে নেবো। যদি 30, এইটা যদি 30-এর জায়গায় যদি 31 দিত, তাহলে আমাকে তার আগের জোড় সংখ্যা দেখতে হতো। তাহলে কি করবো, সিম্পলি যোগ করে দেবো, দিয়ে ডিভাইড বাই 2 করে দেবো। তাহলে 30 আর 2 32 বাই 2 সমান হচ্ছে 16। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু জোড় সংখ্যা বলেছিল সেহেতু জোড় সংখ্যায় নিলাম, এখানে স্বাভাবিক সংখ্যা বলেছিল তাই সেই সংখ্যাগুলো নিয়েছিলাম। এরপর পরের অঙ্কটা দেখো, 23-এর অঙ্কটা। 23-এটা দেখো, যদি প্রসেসে করতে চাই এটা অনেক একটা হিউজ টাইম নেবে, এছাড়াও অনেক ক্যালকুলেশন করতে হবে। কিছু না বলছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার, আচ্ছা কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা পর্যন্ত যদি স্বাভাবিক জোড় সংখ্যা দেয়, সেটার নিয়মটা বললাম যে তার জোড় সংখ্যাগুলো যোগ করে বাই 2 করে দেবো। এবার কি বলছে, প্রথম 25টি, সিম্পলি কিচ্ছু করার দরকার নেই। যদি বলে প্রথম 25টি, প্রথম 16টি, প্রথম 18টি, কিচ্ছু না, সিম্পলি যত আছে তারপর থেকে 1 বাড়িয়ে দেবো। যদি 25 আছে, 25 আর 1 যোগ করে দেবো, সমান হচ্ছে 26। অর্থাৎ 26 হচ্ছে অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এটা বলতো প্রথম 30টি সংখ্যার জোড় কত, প্রথম 30টি জোড় সংখ্যার গড় কত, তাহলে কি করতাম, 30 + 1 31 হয়ে যেত অ্যান্সার। ঠিক এইভাবেই, কারণ কি আমরা পরপর শিখছি। প্রথমে কি ছিল, প্রথম 21-এর অঙ্কে কি ছিল না, স্বাভাবিক সংখ্যার গড় কত, কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার গড় কত, সিম্পলি কি করলাম, সে দুটো সংখ্যা যোগ করে বাই 2 করে দিলাম। এবার 22-এ কি বলেছিল না, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। তাহলে ওটা যেখান থেকে খুশি দিতে পারতো, ওটা 32 থেকেও দিতে পারতো, 32 থেকে 40 দিতে পারতো, ওটারও নিয়ম শিখলাম। এবার কি বলেছে, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম বলেছে, প্রথম যদি 19টা বলতো, প্রথম 18টা বলতো, সিম্পলি কি করতাম না, তারপরের সংখ্যা যত ততই অ্যান্সার, বা তার সাথে 1 করে দিতাম, 1 যোগ করে দিতাম, তাহলেই সেটাই অ্যান্সার। তাহলে 23-এর অঙ্কটি কি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 24-এর অঙ্কটা কি বলেছে না, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলেছে। প্রথম 11টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলেছে। তাহলে এটা কি করে করব না, এটারও একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে n+1 ইন্টু
2n প্লাস 1 ডিভাইড বাই 6। তাহলে সিম্পলি কি লিখবো না n প্লাস 1 n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। সিম্পলি দেখো কি করব, সংখ্যাটা বসাবো। n প্লাস 1 মানে হচ্ছে 10 আর একে এই 11 আর একে 12 গণিত 12 দুগুণে 24 আর একে 25 বাই 6। সিম্পলি কাটাকাটি করবো, 12 দিয়ে 24 আর একে 25, 12 দিয়ে 24 আর একে 25। এগারো ছিল প্রথম, 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলেছিল। তাহলে আমার কত ছিল এখানে 11 দুয়ে 22, 11 দুয়ে 22 সরি এটা 11 দুয়ে 22 25 না, 11 দুয়ে 22 আর একে 23 প্রথম দিয়ে করছি। তাহলে n প্লাস 1, n প্লাস মানে কি আমার মান কত ছিল 11 ছিল, তাহলে 11 একে 12 গণিত কি বলেছে 2n, তাহলে 2n মানে কি 11 দুয়ে 22 আর 1 22 আর একে 23 বাই 6। 6 দিয়ে কাটাকাটি 6 দিয়ে 12 23 দুগুণে 46। তাহলে এর অ্যান্সার কত? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক 25 সেটে দেখো, 25 সেটে কি বলেছে 25 সেটে দেখো 25 সেটে কি বলছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় চেয়েছে। ঘনের গড় চেয়েছে যেহেতু তাহলে এরও একটা নিয়ম আছে, কি আছে না n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। তাহলে আমার প্রথম 12টি চেয়েছে, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1 তার হোল স্কোয়ার চেয়েছে, বাই কত চেয়েছে 4। আমার এর বাই কত চেয়েছে না 4 চেয়েছে। এরপর কি করবো না এটা সিম্পলি একটা ক্যালকুলেশন করবো, 12 গণিত 13, 13 স্কোয়ার হচ্ছে 169 169 ডিভাইড বাই কে 4। ক্যালকুলেশন করবো 4 3 12, এরপর গুণ করবো 3 9 27 7। এরপর যেহেতু 3 9 27 লাস্টে 7 আছে তাহলে অপশন বি একমাত্র 7 আছে, আর ক্যালকুলেশন করার দরকার নেই, তবু করে দিচ্ছি। 3 9 27 2 318 18 আর 2 20 শূন্য হাত থেকে 2 3 একে 3 3 2 5। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিছু না সিম্পলি কিছু নিয়ম আছে আর কি, যেমন n ইন্টু n প্লাস 1 বাই তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, ঠিক সেইভাবেই এই অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু নিয়মের উপর প্রয়োগ করতে হয়, না হলে তুমি প্রসেসে করতে গেলে সারাদিন লেগে যাবে। দেখো পরের অঙ্কটা দেখো, 26 অঙ্কটা কি বলেছে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত। আচ্ছা এরও একটা নিয়ম আছে, সেটা কি না n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3। এবার এটা ক্যালকুলেশন করবো সিম্পলি, না এখানে কি বলেছে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলো স্বাভাবিক। এবারে 17 তো জোড় সংখ্যা নয়, তাহলে 17 আগে জোড় সংখ্যা কত 16, তাহলে 16 আর 1 17 ইন্টু কি বলেছে 16 প্লাস 2। তাহলে সিম্পলি কি করবো না 16 আর 1 17 করবো গণিত 16 দিয়ে 18 ডিভাইড বাই কত ছিল 3, তাহলে 3 দিয়ে কাটাকাটি দেবো 3 6 18 17 6 102। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এর একটা নিয়ম আছে। পরের অঙ্কটা দেখবো 27 অঙ্কটা দেখো, 27 কি বলেছে না 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। তাহলে 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলোর এর নিয়ম কি না এর নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 2 মাইনাস 3। সংখ্যাগুলো বসাবো, কি বলেছে না 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যা। তাহলে 16 তো বিজোড় সংখ্যা নয় আমাদের, তাহলে 16 আগের বিজোড় সংখ্যা কত 16 আগের বিজোড় সংখ্যা 15, তাহলে 15 ইন্টু 15 প্লাস 2 বাই 3 সমান 15 ইন্টু 15 2 17 বাই 3 3 5 15 7 17 5 5 17 85। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে দেখো এত নিয়ম বা এই যে শর্টকাট যে প্রসেসগুলো এগুলো ধরো অত সহজেই মনে থাকবে না, তো আমি চাই যে রেগুলার প্র্যাকটিস করো, কারণ রেগুলার প্র্যাকটিস করলে কি হবে একটা সময় এমন চলে আসবে যে আর অঙ্ক দেখার বা ঠিক করে মানে অত পেন খাতা কলমের দরকার হবে না, জাস্ট দেখা মাত্রই তখন কি নিজেরই মাথার মধ্যে ক্যালকুলেশন করে তুমি অ্যান্সার করে দিতে পারবে। তাই আমার যুক্তি বা আমি যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথাই আছে। চলো পরের অঙ্কটা দেখো, আর যেটা কি বলেছে 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। ঘনের গড় চেয়েছে, তাহলে 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত চেয়েছে। তাহলে এর সিম্পলি নিয়ম কি না এর নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার হোল স্কোয়ার বাই 4।
সিম্পলি সংখ্যাগুলো বসাবো। 16 যেহেতু আমার জোড় সংখ্যা, তাহলে 16ই লিখবো। 16 ইন্টু 16 প্লাস 2 তার স্কোয়ার বাই 4, তাহলে সিম্পলি সমান কি হবে না 16 ইন্টু 18, তাহলে 18 স্কোয়ার লিখবো। 18 স্কোয়ার কত 324 বাই 4, কাটাকাটি করবো। 4 4 16 গুণ করে দেবো, এরপর 4 4 16 6। আর আশা করি গুণ করবো না, কারণ এই লাস্টে 6 আছে, একমাত্র অপশন ডি এতেই লাস্টে 6 আছে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবু এবার গুণ করে দিচ্ছি, পরীক্ষার হলে কিন্তু আর গুণ করার দরকার নেই, যেহেতু লাস্টে একটা যদি 6 থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। তাহলে তবু গুণ করে দিচ্ছি। 4 4 16 6 থাকে 1, 4 2 8, 8 আর 1 9, আর 4 3 12, তাহলে 1296। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 29 অঙ্কটা। 29 এটা কি বলেছে দেখো, এরও একটা বেসিক নিয়ম আছে, তা হচ্ছে n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 ডিভাইড বাই 4। দেখো কি হয় না 11 আছে, তাহলে 11 একে 12 গুণ, তাহলে n স্কোয়ার মানে 11 11 121 প্লাস 2n মানে 22 মাইনাস 1 ডিভাইড বাই 4। 4 3 12, কাটাকাটি করে দেবো এখনই, তাহলে 3 ইন্টু, তাহলে 22 ছিল এখানে, 22 থেকে 1 আমার মাইনাস হবে, 22 থেকে 1 আমার মাইনাস হবে, তাহলে মানে 21, তাহলে 21 আর 21 42, 142। এবার গুণ করব, 3 2 6, দেখো অপশানে কোথায় 6 আছে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবু গুণ করে দেবো, পরীক্ষার হলে গুণ করতে যেও না কিন্তু, কারণ সময় লেগে যাবে গুণ করতে অনেক। 3 4 12, 12 2 হাতে 1, 3 1 3, 3 1 4, 426, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, আজকের ভিডিও শেষ অঙ্ক। আজকের ভিডিও শেষ অঙ্ক 30 এটা দেখো কি বলছে, কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, 17 বছর বয়সে এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, ছাত্রদের বয়সের গড় 15.875 বছর হয়, তাহলে নতুন ছাত্রের বয়স কত? নতুন ছাত্রের বয়স কত আগে আমি 40 জন ছাত্রের বয়স কত আগে বার করব। তাহলে 16 গণিত 40, 4 16 64, 640, 640। এরপর কি বলছে নতুন ছাত্র আসার পর কি হয়েছে সেটা না, নতুন ছাত্র আসার পর সেই বয়সটা কি বলেছে, গড় কি বলেছে 15.875 বছর এ পরিবর্তিত হয়। তাহলে এখানে নতুন ছাত্র আসার পরে সিম্পলি কি করব আমি এখানে না, নতুন ছাত্র যেহেতু এসেছে সেহেতু তারও টোটাল বয়সটা বার করব, টোটাল সমস্ত ছাত্রের বয়স বার করব, তাহলে তাদেরও টোটাল গড় বার করব না 40 ইন্টু 5.875। এটা যদি আমি গুণ করি তাহলে আমার আসবে কত 635। এখানে আমার কত কমছে না 5 বছর, 640 থেকে 635 যদি বাদ করে দিই তাহলে 5 বছর কমছে। আমার যে 17 বছর বয়সী যে এক ছাত্রের স্থানের পরিবর্তে যে এসেছিল তার ফলে কি হয় না গড়টা আমার কমে যায়, তাহলে যা 17 বছর বয়স ছিল তার নিশ্চয়ই তার পরিবর্তে যে এসেছিল তার থেকে তার নিশ্চয়ই কম বয়স হবে, কারণ কি তার 5 বছর, এখানে আমার 5 বছর কম হচ্ছে, আর কি গড় আমার যেহেতু কমছে, তাহলে 17 সাথে কি করবো সিম্পলি এই 5কে কম করে দেবো, তাহলে 12 বছর। তাহলে নতুন যে ছাত্র এসেছিল তার বয়স কত 12 বছর। আজকের ভিডিও এই পর্যন্তই, এই পার্টের এটাই শেষ ভিডিও, পরবর্তী পার্টগুলো আস্তে আস্তে আপলোড করা হবে। আর আমি চাই যেটা ব্যক্তিগত হবে সেটা হচ্ছে তোমরা প্র্যাকটিস কিন্তু ছেড়ো না, প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাও, কারণ প্র্যাকটিস করলেই অঙ্ক সব থেকে ইজি সাবজেক্টের মধ্যে এসে দাঁড়িয়ে যাবে তোমার কাছে। আর তোমার যে বন্ধুটি অঙ্কে দুর্বল তাকে অতি অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো। আর যদি মনে হয় যে কোনো কারণে বা কোনোভাবে এই অঙ্কগুলো তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হচ্ছে বা শর্ট ট্রিক্স মনে হচ্ছে বা বুঝতে পারছো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।